এটা ফরওয়ার্ড বায়াসে থাকলে কি হবে, এটা লিনিয়ারলি বাড়বে, ঠিক আছে। কিন্তু রিভার্স বায়াসে যখন থাকবে তখন কি হবে না, এদের মধ্যে একটা কারেন্ট থাকবে, ঠিক আছে, একটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট একটা দিবে স্টার্টিংয়ে, ঠিক আছে। এবং একটা নির্দিষ্ট ভোল্টেজের পর কি হবে, এটা অ্যাবারাপ্টলি কি হবে, কারেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে, বাট রিভার্স ভোল্টেজে বাড়বে, ঠিক আছে। এপাশে হচ্ছে ভোল্টেজ, এপাশে হচ্ছে কারেন্ট। যদি ভোল্টেজ ফরওয়ার্ড বায়াসে বাড়ায় তাহলে কি হচ্ছে, কারেন্ট বাড়ছে, ঠিক আছে, কিন্তু অ্যাবারাটলি বাড়ছে না, ধীরে ধীরে বাড়ছে, ঠিক আছে। যদি রিভার্স বায়াসে কানেক্ট করি তাহলে দেখতে পাবো সেরকম বিশেষ কারেন্ট হচ্ছে পাওয়া যাবে না, এটা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে থাকে, কারেন্টটা কিসে থাকে, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে থাকে, ঠিক আছে। তা বিশেষ কারেন্ট পাওয়া যাবে না, ঠিক আছে। কিন্তু একটা সার্টেন ভোল্টেজের পর কি হবে, এখানে একটা ব্রেকডাউন রিজিয়ান দেখা যাবে। ব্রেকডাউন মানে হঠাৎ করে কারেন্ট হচ্ছে প্রচন্ড গ্রো করাকে ব্রেকডাউন বলছি আমরা। তো এই ব্রেকডাউন রিজিয়ানটা কি করবে, শো করবে রিভার্স বায়াস ভোল্টেজে। ফরওয়ার্ড বায়াসে এই ধরনের কোনো কি বলে গ্রাফ শো করছে না, যেখানে ব্রেকডাউন হয়ে যাচ্ছে। অবভিয়াসলি এখানে আমরা জানি যে টেম্পারেচার যদি ইনক্রিজ করি, ঠিক আছে, সেক্ষেত্রে রেজিস্ট্যান্স কি হয়, ডিক্রিজ হয়, ঠিক আছে। হ্যাঁ, বল। ওকে, তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে। এটা কি বললাম না, সেমিকন্ডাক্টরকে মেনলি দু ধরনের বায়াসে আমরা কানেক্ট করতে পারি। একটাকে কি বলছি, ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস কখন বলছি, যখন পজিটিভটা পি টাইপের দিকে কানেক্ট থাকছে আর নেগেটিভটা হচ্ছে এন টাইপের দিকে কানেক্ট থাকছে, তখন তাকে বলছি আমরা ফরওয়ার্ড বায়াস। আর উল্টো দিকে আমরা রিভার্স বায়াস কখন বলছি, যদি পজিটিভ দিকটা এন টাইপের সাথে কানেক্ট থাকে আর নেগেটিভ দিকটা কি থাকে, পি টাইপের সাথে কানেক্ট থাকে, তখন তাকে আমরা কি বলবো, রিভার্স বায়াস, ঠিক আছে। এন টাইপ মানে ইলেকট্রন বেশি আছে, পি টাইপ মানে হোল, পজিটিভ হোল হচ্ছে বেশি আছে, আপাতত এইটুকুই বললাম, ঠিক আছে। তার মানে এটা মাইনাসের সঙ্গে খানিকটা প্লাস আর প্লাসের সঙ্গে যদি মাইনাস কানেক্ট থাকে তখন সেটা রিভার্স বায়াস, আর প্লাসের সঙ্গে প্লাস এবং মাইনাসের সঙ্গে যদি মাইনাস কানেক্ট থাকে তখন তাকে বলছি ফরওয়ার্ড বায়াস। যদি ফরওয়ার্ড বায়াসে ভোল্টেজ আস্তে আস্তে বাড়াতে থাকি তাহলে কারেন্টে কি হবে, ধীরে ধীরে গেইন করবে, ঠিক আছে। কিন্তু রিভার্স বায়াসে যদি ভোল্টেজ বাড়াতে থাকি প্রাথমিকভাবে কারেন্টের সেরকম কোনো গেইন হয় না। অ্যাকচুয়ালি রিভার্স বায়াসে কারেন্ট আমরা ধরে নিই শূন্য, কারণ এটা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে থাকে এবং এই মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্টটা খুবই অল্প হয়। কিন্তু একটা সার্টেন ভোল্টেজ পিরিয়ডে এটা কি হয় না, এটা হঠাৎ অ্যাবারাপ্টলি হচ্ছে কারেন্টটা বাড়তে থাকে। একশন, ওই ডাকছে তোকে। অ্যাপারেবলি কি হচ্ছে, ভোল্টেজটা বাড়তে থাকছে, ঠিক আছে। এই হচ্ছে গ্রাফটা। আমাকে যদি বলে সেমিকন্ডাক্টর গ্রাফ, এটা অবশ্যই একটা নন ওহমিক গ্রাফ, ঠিক আছে, নন ওহমিক গ্রাফ, ঠিক আছে। আমাকে যদি সেমিকন্ডাক্টর গ্রাফ আঁকতে বলে তাহলে এই ধরনের গ্রাফটা হবে ভিআই গ্রাফ। আর যদি ওহমিক গ্রাফ আঁকতে বলে মেটেরিয়াল, কোনো মেটালের ক্ষেত্রে, তাহলে গ্রাফটা আমরা স্ট্রেট লাইনই করব, একদম মাথার দিকে অল্প বাঁকিয়ে দিতে পারি, ঠিক আছে। যেটা শো করাচ্ছে, এই রিজিয়নটা শো করাচ্ছে এটা একটা নন ওহমিক ক্যারেক্টারিস্টিক প্রদর্শন করছে একটা সার্টেন ভোল্টেজের পর। আচ্ছা, এরপরে আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর, যিনি সেমিকন্ডাক্টর ডিভাইস নেওয়া আছে, সেটা হচ্ছে ডিভাইস বলছে, সেমিকন্ডাক্টর মেটেরিয়াল নেওয়া হয়েছে, সেটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড। তোদের বইয়েই আছে গ্যালিয়াম আর্সেনাইড, GA এস, ঠিক আছে। এটা একটা স্পেশাল টাইপ অফ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, ঠিক আছে। সাধারণত গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড ফসফেট, এগুলো এলইডি প্রস্তুত করতে ব্যবহার করা হয়, ঠিক আছে। এক্ষেত্রে যেটা ভি ভার্সেস আই গ্রাফটা হবে, ঠিক আছে, সেটা নন লিনিয়ার তো হবেই এবং তার একটু বিশেষত্ব, বেশ কিছু বিশেষত্ব দেখা গেছে, ঠিক আছে। একটা কি থাকবে, একটা রিজিয়ান থাকবে, ঠিক আছে, যেখানে ফার্স্টে কি হবে, একটু লিনিয়ার গ্রাফ দেখা যাবে। সার্টেন ভোল্টেজের পর কি হবে, সেটাতে একটা নন লিনিয়ার পজিটিভ গ্রাফ দেখা যাবে। আর তারপর কি হবে না, একটা নন লিনিয়ার নেগেটিভ গ্রাফ দেখা যাবে, ঠিক আছে। নেগেটিভ গ্রাফ বলতে নেগেটিভ স্লোপের একটা গ্রাফ দেখা যাবে। কীরকম গ্রাফটা হবে, এটা হচ্ছে ভি ভার্সেস আই গ্রাফ করছি, ঠিক আছে। ফার্স্টে স্টার্টিংয়ে কি হবে, একটা সার্টেন ভোল্টেজ অবধি একটা লিনিয়ার গ্রাফ শো করবে, ঠিক আছে। তারপর কি হবে, এখানে একটা ভাগ করে দিচ্ছি। এরপর যেটা রিজিয়ানটা কি হবে, ব্রেক হবে, ঠিক আছে, একটা নন লিনিয়ার গ্রাফ এবার শো করবে, কিন্তু আস্তে আস্তে কারেন্টের বাড়ার হারটা কি হবে, বাড়বে।
দিয়ে একটা স্যাচুরেশন লেভেলে পৌঁছে যাবে, দিয়ে গ্রাফটা কী হবে, স্লোপটা বাড়া বন্ধ করে দিবে। এখানে হচ্ছে দ্বিতীয় স্টেজ আসছে, ঠিক আছে। এরপর কী করছে, গ্রাফটা আবার ফল করবে, মানে নেগেটিভ স্লোপে যাবে এবং গ্রাফটা ফল করে আবার নিচের দিকে আসবে, ঠিক আছে। এবং আলটিমেটলি ভোল্টেজ একটা বাড়ার পর কী হবে, এরপর একটা লিনিয়ারিটি শো করে, আরও ভোল্টেজ যদি বাড়াতে থাকি এরপর লিনিয়ারিটি শো করবে, কিন্তু বেশি ভোল্টেজ বাড়িয়ে দিলে যে কোনো সেমিকন্ডাক্টর ডিভাইস জানি অতিরিক্ত কারেন্ট যাওয়ার ফলে কী হবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। একটা সার্টেন রিজিয়ান অবধি আমরা ভোল্টেজ কারেন্টটা বাড়াতে পারি, ঠিক আছে। যাই হোক, গ্রাফটা এখানে অবধি কী হচ্ছে, একটা লিনিয়ার গ্রাফও দিচ্ছে, এখান থেকে একটা পজিটিভ স্লোপের লিনিয়ার গ্রাফ দিচ্ছে, পজিটিভ স্লোপের নন লিনিয়ার গ্রাফ দিচ্ছে। মানে এক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কী হচ্ছে, দেখ এখানে ভি বাড়লে আই কিন্তু অনেক বেশি বাড়ছে, ঠিক আছে। তার জন্য এখানে কি হচ্ছে না, রেজিস্ট্যান্সটা আর ইকুয়াল টু কি জানি ভি বাই আই, ঠিক আছে। এখন এক্ষেত্রে যদি ডেল্টা ভি বাই ডেল্টা আই, এটাই হচ্ছে আমার স্লোপ। আমি যদি একটা স্লোপ এখানে নির্ধারণ করি তাহলে দেখতে পাচ্ছি ভিটা কম, ঠিক আছে, আয়ের পরিমাণ বেশি, ঠিক আছে। এখানে আরটা কি হচ্ছে না, আরটা তুলনামূলক এই লিনিয়ার পোর্শনের তুলনায় এখানের আর কি হচ্ছে, কম হচ্ছে। ডাইনামিক রেজিস্ট্যান্স যদি বলি, ঠিক আছে, এখানে ডাইনামিক রেজিস্ট্যান্সটা কি হচ্ছে, অনেক বেশি হচ্ছে, অনেক বেশি না, বেশি হচ্ছে। এখানে ডাইনামিক রেজিস্ট্যান্সটা কি কমে যাচ্ছে, কারণ এখানে দেখ এটাকে আমরা ডেল্টা ভি বলবো, এই পোর্শনটাকে ডেল্টা আই বলবো, ঠিক আছে। তাহলে এই নির্দিষ্ট ভোল্টেজের জন্য কারেন্ট কি হচ্ছে, বেশি বাড়ছে, এখানে নির্দিষ্ট ভোল্টেজের জন্য কারেন্ট হচ্ছে কম বাড়ছে, ঠিক আছে। নেক্সট যখন ডাউন হচ্ছে, এখানে যদি আমি একটা স্লোপ টানি, কোনো একটা পোর্শনটা অ্যাকচুয়ালি একটা পয়েন্ট নিয়ে স্লোপটা টানা হয়, ঠিক আছে। এর উপরে যদি আমি একটা স্লোপ টানি তাহলে এখানে দেখতে পাবো স্লোপটা কি, এখানে কি হচ্ছে, গ্রাফটা ফল করছে। তাহলে এখানে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছি ভি বাড়লে আই কমছে, ঠিক আছে, মানে আর মাইনাস ডেল্টা ভি বাই ডেল্টা আই আসবে, মানে এটা কি হবে, নেগেটিভ রেজিস্ট্যান্স। এখানে একটা নেগেটিভ রেজিস্ট্যান্স শো করছে। কি বললাম বোঝা গেছে? যাই হোক, এত ডিটেলসে মনে রাখতে হবে না, আমি গ্রাফটা গ্যালিয়াম আর্সেনাইড গ্রাফ বললে আমার এই গ্রাফটাই হবে, ঠিক আছে। প্রথমে স্টার্টিংয়ে লিনিয়ার, দেন নন লিনিয়ার, দেন আবার নন লিনিয়ার কিন্তু নেগেটিভ রেজিস্ট্যান্স, ঠিক আছে। এইভাবে গ্রাফটা শো করা হবে গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে। যদিও গ্যালিয়াম আর্সেনাইড অত বেশি পড়ে না, তবু মনে রাখবো কম্পিটিটিভ লেভেলের জন্য। আরেকটা আছে থাইরিস্টর, ঠিক আছে। থাইরিস্টরের গ্রাফটা মানে অনেকটাই ড্রামাটিক বলতে পারিস, ঠিক আছে, কারণ থাইরিস্টরের গ্রাফটা অন্য কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে এই ধরনের অদ্ভুত গ্রাফ দেখা যায় না, ঠিক আছে। এখানে কি হচ্ছে গ্রাফটা, ঠিক আছে, এখানে থাইরিস্টর জিনিসটা কি না, এখানে দেখতে পাবি লেখা আছে ইট কনসিস্ট অফ 4 অল্টারনেট লেয়ার্স, পি টাইপ এন টাইপ, ঠিক আছে। সেমিকন্ডাক্টর ইটস ভিআই রিলেশনশিপ অ্যাজ শোন ইন ফিগার, একটা দেওয়া আছে, ফিগারের নাম্বার দেওয়া আছে। তো এখানে ভিআই রিলেশনশিপটা কেমন হয়েছে না, নিচের দিকে মানে যেটা হচ্ছে আমার রিভার্স বায়াসে যদি কানেক্ট করতাম তাহলে রিভার্স বায়াসে গ্রাফটা প্রায় একটা সাধারণ সেমিকন্ডাক্টরের মতোই হয়। রিভার্স বায়াসে গ্রাফ বলতে ভোল্টেজ যখন নেগেটিভ দিচ্ছি আমরা, সেখানে গ্রাফটা কি হচ্ছে, একটা সাধারণ সেমিকন্ডাক্টরের মতোই হচ্ছে গ্রাফটা, ঠিক আছে। এটা তেমন কিছু নেই, ডিফারেন্ট নয়। এখানে এসে কি হচ্ছে, গ্রাফটাতে চেঞ্জ আসছে। ভোল্টেজ বাড়ালে প্রথম কেসে কী হবে, ভোল্টেজ বাড়বে এবং কারেন্ট প্রায় স্যাচুরেটেড থাকবে, কারেন্টের বিশেষ পরিবর্তন হবে না। একটা পয়েন্ট আসবে, সার্টেন পয়েন্ট আসবে, যেটার পর ভোল্টেজ বাড়ালে মানে ভোল্টেজ বাড়বে না, ক্রমশ ভোল্টেজ বাড়াবার চেষ্টা করলেও ভোল্টেজ না বাড়ে কি হবে, আস্তে আস্তে ভোল্টেজটা ড্রপ করতে থাকবে, কিন্তু কারেন্টটা বাড়বে। ভোল্টেজ ড্রপ করবে, কারেন্ট বাড়বে, ঠিক আছে। এখানে দেখ কারেন্ট ইনক্রিজ করছে, এই বরাবর আই, এই বরাবর ভি, ভোল্টেজ কি হচ্ছে, কমছে এবং কারেন্ট হচ্ছে কি হচ্ছে, বাড়ছে সার্টেন রিজিয়নে, ঠিক আছে। একটা রিজিয়ন আসবে যখন কি হবে, পয়েন্ট আসবে, এটাকে বি পয়েন্ট, এটাকে এ পয়েন্ট বলতে পারি, ঠিক আছে। যখন কি হবে না, কারেন্ট অ্যাভারেবলি হচ্ছে গেইন করবে, ভোল্টেজ কোনো রকম পরিবর্তন না ঘটিয়ে। কি বললাম, একটা নির্দিষ্ট ভোল্টেজেই কি হচ্ছে, কারেন্ট ক্রমশ বেড়ে চলেছে, ভোল্টেজ স্থির হয়ে গেছে, ঠিক আছে। এই অবস্থাটা দেখা যাবে ফরওয়ার্ড বায়াসে। মানে এখানে হচ্ছে টোটাল 3টা
অবস্থা দেখা যাচ্ছে একটা পজিটিভ দিকে বাড়ছে, আর একটা কী হচ্ছে ভোল্টেজ নেগেটিভ দিকে যাচ্ছে, ঠিক আছে। আর তারপর কি হচ্ছে একটা টাইম ভোল্টেজ হচ্ছে ফিক্সড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কার কিসের গ্রাফ না থাইরিস্টার, ঠিক আছে। আচ্ছা, লাস্ট হচ্ছে যেটা আছে সুপার কন্ডাক্টর, ওটা আগের দিনই বলছিলাম। সুপার কন্ডাক্টরের গ্রাফ কীরকম হবে? সুপার কন্ডাক্টর যেখানে কি হচ্ছে না, আমরা যদি টেম্পারেচারের সঙ্গে রেজিস্টিভিটির একটা গ্রাফ তৈরি করি, ঠিক আছে, বা রেজিস্ট্যান্সের সঙ্গে, যেটা ইচ্ছা বলতে পারি, টেম্পারেচারের সঙ্গে রেজিস্ট্যান্সের যদি একটা গ্রাফ শো করি, তাহলে সেই গ্রাফটা কীরকম হবে? একটা নির্দিষ্ট টেম্পারেচারের নিচে, ঠিক আছে, একটা নির্দিষ্ট টেম্পারেচারের নিচে তার রেজিস্টিভিটি কি হয়ে যাবে? জিরো বা প্রায় জিরো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে গ্রাফটা কীরকম হবে? এবং বেশিরভাগ এটা অদ্ভুত ব্যাপার, সুপার কন্ডাক্টর এই ধরনের জিনিসই দেখায় যারা কি হয় নর্মাল টেম্পারেচারে যারা ইনসুলেটর হিসেবে আচরণ করে, বহু ক্ষেত্রে তারাই কি হয় না লো টেম্পারেচারে সুপার কন্ডাক্টিভিটির যে ক্যারেক্টারিস্টিক সেটা প্রদর্শন করে বেশিরভাগ ক্ষেত্রে। যেমন এই গ্যালিয়াম আর্সেনাইড, এটাও ওয়ান টাইপ অফ ঠিকঠাক প্রপোর্শনে মেশালে এটাও অ্যাজ এ সুপার কন্ডাক্টর কাজ করতে পারে, ঠিক আছে, দেখা গেছে। গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড এটা একটা যৌগ হয়, ঠিক আছে, যেটা কি হয় সুপার কন্ডাক্টিভিটি প্রদর্শন করে। যদিও প্রাথমিক লেভেলে প্রথম যে সুপার কন্ডাক্টিভিটিটা শো করেছিল সেটা হচ্ছে মার্কারি বা এইচজি, ঠিক আছে, এটা হচ্ছে শো করেছিল অ্যাট 4.2 কেলভিন, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম দেখা গেল যেটা সুপার কন্ডাক্টিভিটি, ঠিক আছে। এছাড়া বোধহয় আই থিঙ্ক বিসমাথ আছে 7 কেলভিনের কাছে, 7.4 বা 7.2 কেলভিনের কাছাকাছি আছে, ঠিক আছে। তাহলে গ্রাফটা কীরকম হবে? একটা নির্দিষ্ট টেম্পারেচারের নিচে, উপরে তো রো বেশি হবে, আমরা জানি টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি বাড়ে, বাট একটা নির্দিষ্ট টেম্পারেচারের পরে হঠাৎ করে রেজিস্টিভিটি ড্রপ করে কোথায় চলে আসবে? জিরোতে চলে আসবে, প্রায় জিরো বা জিরো। রেজিস্টিভিটি জিরো মানে কি? কোনো হিট লস নেই, আমি যা কার্য দেবো তাই পুরোটাই হচ্ছে কি হবে? কাজ করে যাবে। মানে অবশ্যই এটা একটা মানে এটা যদি কমার্শিয়াল লেভেলে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সুপার কন্ডাক্টর, তাহলে প্রচুর এনার্জি সেভিং হবে, মারাত্মক এনার্জি সেভিং হবে, ঠিক আছে। যদি এখনও সেটা সম্ভব হয়নি, তবু দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট টেম্পারেচারের থেকে কম টেম্পারেচারে যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে কি হচ্ছে না সেক্ষেত্রে রেজিস্টিভিটিটা কী হচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। রেজিস্টিভিটি জিরো হয়ে গেলে অবশ্যই রেজিস্ট্যান্সও জিরো হয়ে যাবে, এবং যে টেম্পারেচারে এই যে ঘটনাটা ঘটছে সেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, ঠিক আছে। এটাকে কি বলছি আমরা? ক্রিটিক্যাল টেম্পারেচার বলছি। এবং পারদের ক্ষেত্রে এর ভ্যালুটা 4.2 কেলভিন, প্রায় -269 ডিগ্রি সেন্টিগ্রেড, অত্যন্ত কম টেম্পারেচার। ওই জন্য এটা কমার্শিয়াল লেভেলে প্রস্তুত করা প্রায় অসম্ভব, ঠিক আছে, কারণ এত লো টেম্পারেচারে রাখাটাই অসুবিধাজনক। এবং দ্বিতীয় আর একটা প্রবলেম আছে, আমরা এখনও অবধি যত ধরনের সুপার কন্ডাক্টর এখনও অবধি ফেনোমেনা শো করেছে যেসব মেটেরিয়ালগুলো, সেগুলো বেশিরভাগই ক্ষেত্রেই তরল টাইপের, মানে লিকুইড ফর্ম অফ মেটেরিয়াল বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে। সেদিক থেকেও ইমপ্লিমেন্ট করা কষ্টকর হবে দাঁড়াবে। আচ্ছা, হোয়াট ইজ মেজনার এফেক্ট? একটা ছোট্ট জিনিস দেওয়া আছে, কোশ্চেনটা আমাদের এনসিইআরটি বেসড বইয়ের নেই, ঠিক আছে, তবু এখানে দেওয়া আছে তাই বলছি। মেসনার এফেক্ট, বিজ্ঞানী মেসনার হচ্ছে 1933 সালে, ঠিক আছে, মেনলি মেসনার, ঠিক আছে, কী করেছিলেন একটা জিনিস অবজার্ভ করেছিলেন যে if a conductor is cooled in a magnetic field to a temperature below the transition temperature, ঠিক আছে, যদি একটা সুপার কন্ডাক্টরকে কী করে দিই না একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে দিয়ে, ধর এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে দিয়ে এটাকে T<PC-তে নিয়ে চলে গেল, ঠিক আছে, তাহলে কি হবে না এই এর মধ্যে, ঠিক আছে, উল্টো দিকে কি হবে? একটা ম্যাগনেটিক ফিল্ড সবসময় ক্রিয়েট হবে। কারণ এই সুপার কন্ডাক্টিভিটির মধ্যে আমরা যদি ডিটেলসে পড়ি, যেটা প্রয়োজন নেই তবু বলছি, ডিটেলসে যদি জানি দেখতে পাবো সুপার কন্ডাক্টর তখনই সুপার কন্ডাক্টিভিটি প্রদর্শন করে যখন এটা পিওরলি কি হয় না ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সে পরিণত হয়। কি বললাম? ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সে এটা পরিণত হয়, তখনই কি হয়? এটা সুপার কন্ডাক্টিভিটি প্রদর্শন করে, ঠিক আছে। ফলে
যদি এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড আগে থেকে দেওয়া থাকে এবং সে T<TC হয়ে যায়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কী করবে, সে নিজে হোল্ড করবে। যদি আগে থেকে ম্যাগনেটিক ফিল্ড না দেওয়া থাকে কোনো, তাহলে কি হবে না, এর নিচে টেম্পারেচার নিয়ে চলে গেলে আমরা বাইরের থেকে পরে যদি ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার চেষ্টা করি, সে কি করবে, তাকে অপোজ করে দূরে পাঠিয়ে দেবে, মানে সে ম্যাগনেটিক ফিল্ড নেবে না। মানে নর্মাল টেম্পারেচারে তার যা অবস্থায় থাকবে, সেটা বিলো টেম্পারেচারেও কি হবে, সে সেই অবস্থাতেই থাকার চেষ্টা করবে। এই ডায়াম্যাগনেটিক যে মানে যে ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে, সেটা যদি মেটেরিয়ালটা শো না করতে পারে, তাহলে তার সুপার কন্ডাক্টিভিটিও নষ্ট হয়ে যাবে, মানে সুপার কন্ডাক্টর হবে না, ঠিক আছে। তো এক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার ঘটে কি না, কোনো মেটেরিয়ালকে আমরা যদি ধর করলাম, কি বলে, সুপার কন্ডাক্টর পরিণত করলাম, তার কারেন্ট হচ্ছে বাড়ালাম। আমরা জানি যদি কারেন্ট বাড়াই, ঠিক আছে, কারোর মধ্যে দিয়ে যদি কারেন্ট বাড়াতে থাকি, তার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ডও ক্রিয়েট হয়। তাহলে সাবস্টেন্সটা চাইছে না ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে, কিন্তু আমরা জোর করে কি হচ্ছে, একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে ডিউ টু কারেন্ট। মানে একটা সার্টেন লিমিট আসবে যখন কারেন্টটা বাড়াতে বাড়াতে তার সেটা কি হবে, আর ডায়াম্যাগনেটিক থাকবে না, সেটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সে পরিণত হয়ে যাবে। তখন সেটা সুপার কন্ডাক্টর থেকে সাধারণ কন্ডাক্টরে পরিণত হয়ে যাবে। যদিও বা আমরা কি করেছি, ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে নিচে নামিয়ে রেখেছি, কিন্তু কারেন্ট বাড়ার জন্য তার কি হচ্ছে, সুপার কন্ডাক্টিভিটি নষ্ট হয়ে যাচ্ছে। মানে আমি যার জন্য সুপার কন্ডাক্টর তৈরি করেছি, সেটার একটা লিমিট আছে। বেশি কারেন্ট বাড়াতে গেলে কি হবে, তার সুপার কন্ডাক্টিভিটি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, এই যে প্রবলেমটা, এই ঘটনাটাকে কি বলা হচ্ছে, মেসনার এফেক্ট বলা হচ্ছে, ঠিক আছে, জানার উদ্দেশ্যে, ঠিক আছে, তবে প্রয়োজন নেই বিশেষ, ঠিক আছে। এখানে কয়েকটা মেটেরিয়াল আছে, ঠিক আছে, মেটেরিয়ালে দেখতে পাবি আচ্ছা, টেম্পারেচার যত বেশি হবে ততই ভালো, ঠিক আছে, মানে যত বেশি টেম্পারেচার, ক্রিটিক্যাল টেম্পারেচার হবে তত ভালো। তাহলে কি হবে, আমরা আস্তে আস্তে কি করব, রুম টেম্পারেচারের কাছাকাছি আসতে পারবো, যদিও বাস্তবে এখন অবধি সম্ভব হয়নি। আমার পড়া অবধি মাইনাস বোধহয় 114 ডিগ্রি অবধি বোধহয় মেটেরিয়াল বানানো সম্ভব হয়েছে, যেটা কি হয়েছে না, সুপার কন্ডাক্টিভিটি প্রদর্শন করে, ঠিক আছে। মাইনাস 114 ডিগ্রি আর আমাদের নর্মাল রুম টেম্পারেচার 27-30 ডিগ্রি যদিও বা ধরি, সেটাও কি হচ্ছে, 27 ডিগ্রি নয়, আমি ধরে নিলাম কোনো শীতের দেশ হলে সেটা 10 ডিগ্রি হবে, 5 ডিগ্রি হবে, কিন্তু তার তুলনায় মাইনাস 118 ডিগ্রি অনেক বেশি, ঠিক আছে, সেটাও অনেক মানে কম আর কি, ফলে অ্যাচিভ করা সম্ভব নয় এখনও অবধি রুম টেম্পারেচারে। এরকমই কয়েকটা মেটেরিয়াল দেওয়া আছে, Hg/Pb2au, ঠিক আছে, এই ধরনের কয়েকটা মেটেরিয়াল দেওয়া আছে যাদের ক্রিটিক্যাল টেম্পারেচারগুলো লেখা আছে কেলভিনে, ঠিক আছে, কেলভিনেই বলা হয় তাই লেখা আছে। অ্যাপ্লিকেশন অফ সুপার কন্ডাক্টর অবশ্যই কি না, যেখানে আমাদের এনার্জি সেভিংসের ব্যাপার থাকবে, কোনো হাই এনার্জেটিক কোনো কী বলবো মেশিনারি বানাতে হবে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না, এই সুপার কন্ডাক্টর অবশ্যই ইউজফুল হবে, ঠিক আছে। কিংবা কোয়ান্টাম কম্পিউটিং, ঠিক আছে, হাই স্পিড কম্পিউটার হতে পারে, ঠিক আছে, বা কোনো ট্রান্সপোর্টেশন হতে পারে, ঠিক আছে, বা পাওয়ার ট্রান্সফার হতে পারে, ডেটা ট্রান্সফার হতে পারে, এই সমস্ত ক্ষেত্রে সুপার কন্ডাক্টর ইমপ্লিমেন্ট করা যেতে পারে, যদিও এখনও সম্ভব হয়নি কোনো ক্ষেত্রে। যদিও কী বলে, কোয়ান্টাম কম্পিউটিংয়ে এই ধরনের মানে এলিমেন্টারি লেভেলে অনেক কিছু কাজ হয়েছে। আচ্ছা, এবারে আবার সিলেবাসের ভিতরে ঢুকে যাচ্ছি, সেটা হচ্ছে কি না, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে, সিরিজ প্যারালাল, ঠিক আছে, অলরেডি এটা জানিস, ঠিক আছে, তবু একবার বলে দেওয়া। সিরিজ বলতে কি না, যদি অনেকগুলো রেজিস্ট্যান্সকে কি করা হয়, পাশাপাশি সিরিজে লাগানো হয়, ঠিক আছে। অবশ্যই এখানে আমি কন্ডাক্টর বলছি, ঠিক আছে, নর্মাল কন্ডাক্টরের ক্ষেত্রে যে রেজিস্ট্যান্সগুলো থাকে, কার্বন রেজিস্ট্যান্স আর কি, কন্ডাক্টরের মাঝে যে রেজিস্ট্যান্সগুলো লাগানো হয়, তাই এটা ধরে নিচ্ছে R1 রেজিস্ট্যান্স, এটা R2 রেজিস্ট্যান্স, এটা R3 রেজিস্ট্যান্স, এবং এটাকে কি করা হয়েছে, একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়েছে ভি, ঠিক আছে। প্রত্যেকটা রেজিস্ট্যান্স, আচ্ছা, যেহেতু এটা সিরিজে কানেক্ট আছে, তার মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট যাবে, আই পরিমাণ কারেন্টই যাবে। তাহলে এখানে ডিফারেন্সটা কোথায় থাকবে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে, এদের প্রত্যেকের রেজিস্ট্যান্স আলাদা এবং এদের প্রত্যেকের সাপেক্ষে ভোল্টেজ ড্রপ আলাদা হবে। এটাতে ভোল্টেজ ড্রপ ধরে নিচ্ছি V1, এটাতে ভোল্টেজ ড্রপ V2,
এটাতে ভোল্টেজ দাও V3, ঠিক আছে। যদি তাই হয় টোটাল ভোল্টেজ তো V, মানে এই প্রান্ত থেকে এই প্রান্তের সাপেক্ষে ভোল্টেজটা কত V, ঠিক আছে। অবশ্যই আমি এখানে ধরে নিয়েছি কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই, ঠিক আছে, সেসব পরে কথা, আপাতত ধরে নিচ্ছি এখানে এদের সাপেক্ষে ভোল্টেজ ড্রপটা টোটাল V, ঠিক আছে। যদি তাই হয় তাহলে ভিটা ড্রপ হচ্ছে তিনটা রেজিস্ট্যান্সের মধ্যে, মানে V ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3 হবে, বা V সমান কী লিখতে পারি আমি, IR লেখা যায়, ঠিক আছে। যদি এই গোটা কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সটাকে আমি অ্যাজ এ ওয়ান রেজিস্ট্যান্স ভাবতে পারি, তাহলে সেটা কি বলবো, সেটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। গোটা কম্বিনেশনটাকে একটা রেজিস্ট্যান্সের সাপেক্ষে যদি ভাবি, ভোল্টেজ তো একই আছে, কারেন্টও একই যাবে, তাহলে এক্ষেত্রে আমরা V সমান কত লিখতে পারি, I ইন্টু R লিখতে পারি। V1 সমান কত লেখা যাবে, কারেন্ট তো একই আছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের সাপেক্ষে, তাহলে I ইন্টু R1 প্লাস I ইন্টু R2 প্লাস I ইন্টু R3, তাহলে টোটাল কত দাঁড়াবে, IR সমান I কমন নিয়ে নিলে R1 প্লাস R2 প্লাস R3, I কেটে দিলাম, তাহলে R সমান কত দাঁড়াবে, R1 প্লাস R2 প্লাস R3, এইভাবে চলতে থাকবে, যতগুলো রেজিস্ট্যান্স থাকবে চলতে থাকবে। যদি এই রেজিস্ট্যান্সগুলো সমান হয় এবং n খানা রেজিস্ট্যান্স লাগানো থাকে, ঠিক আছে, n নাম্বার অফ সেম রেজিস্ট্যান্স যদি হয়, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত দাঁড়াবে, আর ইকুইভ্যালেন্ট সমান দাঁড়াবে n ইন্টু আর, ঠিক আছে। যদি আর করে প্রত্যেকটা রেজিস্ট্যান্স হয় তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত দাঁড়াবে, NR দাঁড়াবে। বোঝা গেছে এটা? ওকে, নেক্সট হচ্ছে প্যারালাল কম্বিনেশন, ঠিক আছে। প্যারালাল কম্বিনেশন, ঠিক আছে, যেক্ষেত্রে কি হচ্ছে রেজিস্ট্যান্সগুলো প্যারালালি কানেক্ট থাকবে, জাস্ট আমরা যেমন ক্যাপাসিটারে করেছিলাম, ঠিক আছে। এক্ষেত্রে কম্বিনেশনের যে যোগফলটা সেটা উল্টো হচ্ছে, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের যে সূত্র হবে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা তার ঠিক উল্টো হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। ধরে নিচ্ছি ভোল্টেজ এখানে V, আমাদের এখানে আগের বার যেমন কারেন্টটা সবার ক্ষেত্রে সমান সমান ছিল, ভোল্টেজগুলো ডিফারেন্ট রেজিস্ট্যান্সে ডিফারেন্ট ছিল, একেবারে কি হবে না, ভোল্টেজটা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের সাপেক্ষে কী হবে, সেম হবে, ঠিক আছে। ধরে নিচ্ছি এটা V0 আকারে ধরে নিচ্ছি, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্যান্সের সাপেক্ষে কারেন্টটা আলাদা আলাদা। ধরে নিচ্ছি এটা I1, এটা I2, এটা I3, এবং টোটাল কারেন্টকে আমি ধরে নিচ্ছি I কারেন্ট আছে। তাহলে এই I কারেন্টটাই কি হয়েছে, তিনটা কারেন্টে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, তার মানে I সমান কি লেখা যায়, I1 প্লাস I2 প্লাস I3, সেগুলো আবার যুক্ত হয়ে কোথা দিয়ে বেরাবে, এখান দিয়ে বেরাবে, জাস্ট এরকমভাবে, ঠিক আছে। তাহলে I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, ঠিক আছে। এটা অ্যাজ এ আমরা যদি সিঙ্গেল রেজিস্ট্যান্স আকারে ভাবি, তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে I কারেন্ট প্রবেশ করেছে এবং I কারেন্ট বেরিয়ে গেছে, এবং ভোল্টেজ টোটাল ভোল্টেজ কত V, জাস্ট এরকম। তাহলে I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, এটাকে কি করতে পারি আমি, I ইকুয়াল টু কী লেখা যায় তাহলে V/R, I1কে কী লেখা যায়, ভোল্টেজ তো সবার সেম আছে, V/R1 প্লাস V/R2 প্লাস V/R3, তাহলে 1/R সমান কত দাঁড়াবে, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এটা দাঁড়াবে যদি রেজিস্ট্যান্সগুলো সমান হয়, ঠিক আছে। প্রথম কথা দুটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখি, ঠিক আছে, দুটা রেজিস্ট্যান্স হলে কী হবে, ফর টু রেজিস্ট্যান্স, এক নম্বর কেস, দুটা রেজিস্ট্যান্সের জন্য কি হবে না, 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2, বা R ইকুয়াল টু কত লেখা যায়, R1 R2 বাই R1 প্লাস R2। যদি রেজিস্ট্যান্সগুলো সেম হয়, এটা মনে রাখবো, ঠিক আছে,
দুটা রেজিস্ট্যান্স অনেক ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে, তাড়াতাড়ি করতে গেলে আমাকে এটা কাজে লাগিয়ে দেবো, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে দুটো যদি সেম রেজিস্ট্যান্স হয়, তাহলে আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা এটাকে আর ড্যাশ ধরে নিচ্ছি, আর ড্যাশ সমান কত হবে, আর বাই টু হয়ে যাবে, ঠিক আছে। দুটাই সেম, মানে আর স্কোয়ার বাই টু আর, আর স্কোয়ার বাই টু আর মানে কত হবে, আর স্কোয়ার বাই টু আর মানে একটা আর কেটে গেলে তাহলে আর বাই টু পড়ে থাকবে, ঠিক আছে। এন নাম্বার অফ রেজিস্ট্যান্স হলে কত হবে, যদি এন নাম্বার অফ রেজিস্ট্যান্স হয় তাহলে আর ড্যাশ সমান কত হবে, আর ড্যাশ সমান হবে আর বাই এন। আচ্ছা তাহলে সিরিজের ক্ষেত্রে এন আর হচ্ছিল, প্যারালালের ক্ষেত্রে কত হলো, আর বাই এন হয়ে গেল। অনেক সময় কোশ্চেন পড়ে এনখানা রেজিস্ট্যান্সকে একবার সিরিজে রেখেছি, একবার প্যারালালে রেখেছি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা বেরিয়েছে তাদের অনুপাত কত। সিরিজে রাখলে আর এর সমান কত হয়, এন ইন্টু আর হয়, আর প্যারালালে রাখলে কত হয়, আর বাই এন হয়। মানে সিরিজ আর প্যারালালের যদি আমরা অনুপাত করি, মানে রেশিও বার করি, আর এস বাই আর পি সমান কত হবে, এন আর বাই এন, আর আর কেটে গেলে এন স্কোয়ার হয়, ঠিক আছে। তাহলে আর সিরিজ বাই আর প্যারালাল, সেম নাম্বার অফ রেজিস্ট্যান্স, সেম টাইপ অফ রেজিস্ট্যান্স যদি করি তাহলে সেক্ষেত্রে কত বেরোবে, এদের রেশিও বেরোবে এন স্কোয়ার। বোঝা গেছে? হ্যাঁ, এবার হচ্ছে এদের কম্বিনেশন, বিভিন্ন টাইপের কম্বিনেশন, এখান থেকে ভ্যারিয়াস টাইপ অফ কোশ্চেন থাকে, অনেক সময় এক্সামে একটা বা দুটা ম্যাক্সিমাম কোশ্চেন থাকে, ঠিক আছে। শুধুমাত্র কম্বিনেশনের উপরে বেস করে কম্পিটিটিভ, এবং এক্ষেত্রে দুখানেই কোশ্চেন থাকে, ঠিক আছে। তবে শুধুমাত্র কম্বিনেশন দিয়ে কম্পিটিটিভে কোশ্চেন এখন কমে গেছে, ঠিক আছে, তার সাথে কিছু একটা অ্যাড অন থাকে, ঠিক আছে। শুধু কোশ্চেনটাই কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে এইটুকু আর বার করতে দেয় না, ঠিক আছে। যাই হোক, তবু কিছু কম্বিনেশন, ঠিক আছে। বইয়েরই দেখা যাক, ধর বলা আছে যে এ ওয়্যার অফ রেজিস্ট্যান্স 4R ইজ বেন্ট in the form of circle, what is the effective resistance between the ends of diameter, ঠিক আছে। একটা সার্কেলকে কি করা হয়েছে, বাঁকিয়ে দেওয়া হয়েছে, কত ওহম বলেছে না, 4 ওহমের একটা সার্কেল আছে, এই ওয়্যার আছে, সেটাকে বাঁকিয়ে কি করা হয়েছে, একটা সার্কেলে ফর্ম করা হয়েছে। অবশ্যই ওভারঅল 4 ওহমটাই ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, ঠিক আছে। সাপোজ টোটাল লেন্থ আমি মনে মনে ভেবে নিলাম এল, ঠিক আছে। তাহলে এই প্রান্ত আর এই প্রান্ত বরাবর আমাকে রেজিস্ট্যান্স বার করতে হবে। একটু ভাব, টোটাল লেন্থটা যদি এল হয় তাহলে এইটা উপরে কত হবে, এল বাই টু হবে, নিচে হচ্ছে এল বাই টু হবে। আর আমরা অলরেডি জানি আর ইকুয়াল টু রো এল বাই এ হয়, মানে এল এর সঙ্গে আর সমানুপাতিক, ঠিক আছে। মানে এল হাফ হয়ে গেছে মানে কি হবে, রেজিস্ট্যান্সও হাফ হয়ে যাবে, এখানটা আর বাই টু হয়ে যাবে, নিচটাও কত হয়ে যাবে, আর বাই টু হয়ে যাবে, মানে উপরেটা 2 ওহম হয়ে যাবে আর নিচটাও কত হয়ে যাবে, 2 ওহম হয়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? 4 ওহমটা কি হচ্ছে, দুটা, ওকে। তার মানে এটাকে কি অ্যাজ এ ইকুইভ্যালেন্ট সার্কিট এরকমভাবে ভাবতে পারি, একটা রেজিস্ট্যান্স 2 ওহম উপরে, একটা রেজিস্ট্যান্স 2 ওহম নিচে, জাস্ট এরকম ভাবলে এটা কিসে আছে, প্যারালালে কানেক্ট আছে, ঠিক আছে, দুটা সেম টাইপের আছে। তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান কত হবে, 2/2, যখন আছে তত দিয়ে ভাগ করবে, উপরে হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু, এটা কত হয়ে যাবে, 1 ওহম। তার মানে এই তারটার টোটাল রেজিস্ট্যান্স কত হয়ে যাবে, 1 ওহম হয়ে যাবে। আচ্ছা এটা 4 ওহম দেওয়া নেই, 4R ছিল, ঠিক আছে, আমি 4 ওহম করে দিয়েছি। একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, তিনটাই সেম রেজিস্ট্যান্স, ঠিক আছে, বলতে হচ্ছে যেটা IIT 83-তে পড়েছিল এবং ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোশ্চেন, যদিও এখন সেটা পড়বে নি। একটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, ভোল্টেজ কত দেওয়া আছে, আচ্ছা আমি একটু উল্টো দিক থেকে এঁকে দিয়েছি, যাই হোক, ভোল্টেজটা কত দেওয়া আছে, 2 ভোল্ট দেওয়া আছে, প্রত্যেকটা 30 ওহম করে, 30। স্বভাবতই এখানে কোনো রকম কি বলবো ব্রাঞ্চিং নেই, সোজা কারেন্টটা এপাশ দিয়ে যে যাবে এপাশে ঢুকবে, তার মানে এটা কিসে আছে, সিরিজে আছে। এই 30 ওহম, এই 30 ওহম,
কিসে আছে, সিরিজে আছে। আমি যদি তিনটা নামকরণ করে দিই, এটা এ, এটা বি, এটা সি যদি হয়, তাহলে এ বি অ্যান্ড বিসি, ঠিক আছে, এই দুটা রেজিস্ট্যান্স কি হচ্ছে, এই দুটা রেজিস্ট্যান্স হচ্ছে সিরিজে থাকবে, ঠিক আছে। সিরিজে থাকলে কত হবে, 30 ওহম প্লাস 30 ওহম, এটাকে আমি আর ড্যাশ ধরে নিচ্ছি বা আর ওয়ান ধরে নিতে পারিস, ঠিক আছে। এটা তাহলে কত দাঁড়াচ্ছে, 60 ওহম হয়ে যাবে, দুটো যোগ করলে কত হয়ে যাবে, 60 ওহম। এর সঙ্গে এসি যে রেজিস্ট্যান্সটা আছে সেটা কিসে আছে, আবার প্যারালালে আছে, তার মানে আর ড্যাশ প্যারালাল কার সাথে কানেক্ট আছে, 30 ওহমের সাথে আবার কানেক্ট আছে। তাহলে এক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট কত দাঁড়াবে, 60 গুণিত 30 বাই 60 প্লাস 30, মানে 60 ইন্টু 30 বাই 90, 30 3 90, 3 20 60, তার মানে 20 ওহম হচ্ছে, এটা দাঁড়ালো। কোশ্চেনটা এখানে বলেনি, কোশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কারেন্ট আই, ঠিক আছে, সরি আই, হ্যাঁ, ইন দ্য সার্কিট শোন ইন ফিগার। কারেন্টটা কত হবে, ঠিক আছে, টোটাল কারেন্টটাই বার করতে বলেছে। ব্রাঞ্চ কারেন্টও অনেক সময় বার করতে যায়, প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্ট কত যাবে, এখানে টোটাল কারেন্ট বার করতে বলেছে। সিম্পল, আই ইকুয়াল টু কী করবো, ভি বাই আর, 2 ভোল্ট যাচ্ছে, রেজিস্ট্যান্স 20 ওহম, কত হয়ে যাবে তাহলে, 0.1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট একটা অঙ্ক আছে তারপরে, ঠিক আছে, একটা ছবি দেওয়া আছে, এটা আছে, ঠিক আছে, ওকে। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এটা 18 ওহম, ঠিক আছে, এটা 5 ওহম, এটা কত বলা আছে, 10 ওহম বলা আছে, এটা বলা আছে আবার এগেন 10 ওহম, আর এটা ভোল্টেজ কত দেওয়া আছে, 60 ভোল্ট, ওকে। একটু দেখলে, ঠিক আছে, কোনো সময় কনফিউশন হলে আমি ভোল্টেজ কি করব, ডিভাইড করে নেব, বাট এটা অতটা কনফিউশন হবে না, তুলনামূলক সহজ, ঠিক আছে। এই দুটাকে আমরা দেখতে পাচ্ছি, এই দুটা কিসে আছে, সিরিজে আছে, এই দুটো। কেন না, এখানে কোনো ব্রাঞ্চিং হয়নি, এক্সট্রা কোনো ব্রাঞ্চিং হয়নি, কারণ কি এইখানে এখানে একটা ভোল্টেজ, তারপর ভোল্টেজ ড্রপ হয়েছে, তারপর আবার ভোল্টেজ ড্রপ হবে, ঠিক আছে। এখানে কি হচ্ছে, কারেন্ট এটার থ্রু দিয়েই পাস করবে, কারেন্টের যেখানে ব্রাঞ্চিং হয়ে যাবে সেখানে আমি বুঝবো কি সেটা প্যারালাল হয়ে গেছে, ঠিক আছে। এখানে কারেন্ট ডিভাইড হয়নি, ঠিক আছে, একই কারেন্ট যাচ্ছে। দেন এটা কিসে আছে, সিরিজে আছে। সিরিজে থাকলে এই দুটা মিলে কত হবে, এই দুটা মিলে হবে 5 + 10 15 ওহম। তাহলে নতুন সার্কিট একটা আঁকবো, ঠিক আছে, কীরকম সার্কিটটা হবে, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, আর এখানে আরেকটা, দুটা মিলে একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, ছোট করে আঁকলো। এটা তাহলে কত হবে, 15 ওহম হয়ে যাবে। এটা কত হয়ে যাবে, এটা 10 ওহম অলরেডি ছিল, ঠিক আছে। এখানে একটা 18 ওহম আছে, আর 60 ওহম, এই 60 ভোল্ট। নেক্সট স্টেজে কী করব, এই দুটা কিসে থাকবে এবার, প্যারালালে কানেক্ট থাকবে। তাহলে এটা কত হবে, এর রেজিস্ট্যান্সটা, এটাকে সাপোজ আমি R2 ধরে নিচ্ছি, আচ্ছা আগেরটাকে R1 ধরে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, যদি পরীক্ষায় মানে অবশ্যই পরীক্ষায় থাকে, ঠিক আছে, বড় কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এখানে পয়েন্টগুলোর একটা একটা করে নাম দিয়ে দেবো, ঠিক আছে, দিয়ে সেখানে লিখতে হবে কোন জায়গা থেকে কোন জায়গা অবধি রেজিস্ট্যান্সগুলো মাপছি এবং কীভাবে হচ্ছে। তার এখানে যদি নামকরণ করে দিই, এই প্রান্তটা এ থাকলো, এই প্রান্তটা বি থাকলো, ঠিক আছে, এই প্রান্তটা সি, ঠিক আছে, আর এটা ডি ধর, তাহলে আমি লিখব বিসি অ্যান্ড সিডি রেজিস্ট্যান্স আর ইন সিরিজ উইথ ইচ আদার, ঠিক আছে, দিয়ে লিখব দেন ইটস রেজিস্ট্যান্স ইকুয়াল টু R1 ইকুয়াল টু 5 + 10 ইকুয়াল টু 15 ওহম। এইভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে ওখানে, ঠিক আছে। আর যেখানে কী বলে অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে সেখানে তো আমি জাস্ট
যেটুকু দরকার নিজের মতো ছবি এঁকে সেটুকু করব, ঠিক আছে। এক্ষেত্রে 15 আর 10 কী হচ্ছে, ইন প্যারালাল আছে, ঠিক আছে। তাহলে R2 সমান কত হবে, 10 গুণিত 15 বাই 10 প্লাস 15 মানে 25 হবে, 10 প্লাস 15। আচ্ছা, 5 3 15, 5 5 25, 5 দুগুণে 10, 3 দুগুণে 6 ওহম, ঠিক আছে। এদের তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত বেড়ে গেল, 6 ওহম বেড়ে গেল। মানে এটা কল্পনা করতে পারি, নতুনভাবে আর একটা সার্কিট আঁকছি। কীভাবে কল্পনা করব, এখানে একটা রেজিস্ট্যান্স আছে অলরেডি 18 ওহম, আর নিচে আর একটা রেজিস্ট্যান্স করে দিচ্ছি যেটা হচ্ছে 6 ওহম দাঁড়িয়ে আছে, আর এখানে 60 ভোল্ট আছে। এবারে কি হয়ে যাবে, এবারে জাস্ট আমি কি করতে পারি, এই দুটো যোগ করে দিতে পারি, কারণ কি সিরিজে আছে 18 6, একটা কারেন্টই এর মধ্যে দিয়ে ফ্লো হবে, ঠিক আছে। তাহলে এই দুটো মিলিয়ে কত হবে, আর ইকুইভ্যালেন্ট সমান দাঁড়াবে 18 প্লাস 6 সমান 24 ওহম। তাহলে এখান থেকে কারেন্ট আই সমান কত বেরোবে, 60 বাই 24 যা বেরাবে। এবারে 6 10 60 24, 2.5 অ্যাম্পিয়ার বেরিয়ে যাবে, ঠিক আছে, এটার কারেন্ট। এখানে আরও একটা কোশ্চেন অ্যাড করেছে, বলেছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R1, R1 মানে হচ্ছে এই কারেন্ট, এইটাকে আমরা R1 বলছিলাম, এটার সাপেক্ষে ভোল্টেজ কত হবে, এটার সাপেক্ষে ভোল্টেজ কত হবে, সিম্পল বার করা যাবে, ঠিক আছে। এটা বার করতে তেমন একটা প্রবলেম হবে না, কারণ এর ভিতর দিয়ে কারেন্ট কত যাচ্ছে, 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট গেল এপাশ দিয়ে 2.5, ঠিক আছে, 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে এইটুকু সাপেক্ষে ভোল্টেজ ড্রপটা কত হবে, ভি ইকুয়াল টু আইআর, তার মানে ভি সমান কত দাঁড়াবে, 2.5 ইন্টু তার রেজিস্ট্যান্স 18 ওহম, ঠিক আছে। এবারে যা গুণ করলে যা দাঁড়াবে সেটাই, ঠিক আছে। এটা বেড়াচ্ছে 45 ভোল্ট, বোঝা গেছে? ওকে, আচ্ছা। এখানে যদি, ঠিক আছে, যদি এক্ষেত্রে ডিস্ট্রিবিউশন আমাকে যদি এইটা বা এখানের ভোল্টেজটা বার করতে হতো, তাহলে কিন্তু এতটা ইজিলি বার করা যেত না, ঠিক আছে। সেক্ষেত্রে কি করতে হতো না, আমাকে প্রত্যেকটার মধ্যে ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট বার করতে হতো, অথবা অন্য কোনোভাবে করা যেতে পারতো, ঠিক আছে। মেন কথা হচ্ছে এতটা ইজিলি এখানে হতো না, ঠিক আছে। সেক্ষেত্রে আমাকে সাপোজ যদি বলতো যে এটার মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে, এটার মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে, ঠিক আছে। এই মুহূর্তে একটা ইজি মেথড বলছি, কেন আসছে থিওরি পরে হবে, ঠিক আছে। মেথডটা কি না, ধরে নিচ্ছি এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I1, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I2, যেখানে শুধু দুখানা ব্রাঞ্চিং থাকবে সেক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। দুটি ব্রাঞ্চিং আছে, একটা I1 একটা I2। তাহলে এক্ষেত্রে যদি আমাকে I1টা বার করতে হয়, ঠিক আছে, I1 যদি বার করতে হয়, মনে রাখবো যার মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে, ঠিক আছে, I1 কি এই ব্রাঞ্চটার মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে, যে ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে তার অপোজিট ব্রাঞ্চটা নেবো, মানে দ্বিতীয় ব্রাঞ্চটা নেবো, সেটার রেজিস্ট্যান্স দেখবো কত আছে, সেটা হচ্ছে 10, সেটাকে উপরে লিখবো, বাই কি লিখবো, টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স সব মিলিয়ে কত হবে, এটা হচ্ছে 10, এটা 5 15, আর 15 10 25, বাই টোটাল রেজিস্ট্যান্স লিখবো, গুণিত টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট বলতে দিয়ে এটার ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছিল, 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট আসছিল, তার মানে এখানে 2.5 অ্যাম্পিয়ারই হবে, তাহলে ইনটু 2.5 এটা করে দেবো। এটা করলে কত হবে, এখানে 10 10 10 কেটে গেলে এটার মধ্যে দিয়ে কত আসবে, 1, তার মানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে এটার মধ্যে দিয়ে। আরেকবার বলছি, রিপিট করছি, দুটো ব্রাঞ্চে যদি ডিভাইড হয়, তাহলে যে ব্রাঞ্চের জন্য কারেন্টটা বার করতে চাইছি তার অপোজিট ব্রাঞ্চের কি করব, রেজিস্ট্যান্সটা নেব, উপরে লিখব, বাই টোটাল রেজিস্ট্যান্স, যতগুলো রেজিস্ট্যান্স দুটো ব্রাঞ্চের মধ্যে টোটাল রেজিস্ট্যান্স যত হবে সেই রেজিস্ট্যান্সটা নিচে রাখব, ইনটু কত লিখব, টোটাল কারেন্ট, মানে দুটো ব্রাঞ্চে যতটা কারেন্ট টোটাল ডিভাইড হচ্ছে সেই কারেন্টটা লিখে দেবো। তাহলে প্রথমটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আমি পেয়ে যাব। কি বললাম, বোঝা গেছে? সেম প্রসিডিওরে I2ও বার করতে পারি। I2 সমান কত হবে, তাহলে এদের টোটাল রেজিস্ট্যান্স, I2 মানে কি এটার ভিতর দিয়ে বার করছি, তাহলে এদের টোটাল রেজিস্ট্যান্স কত, 15, তাহলে 15 ভাজিত টোটাল, একদম অল টোটাল রেজিস্ট্যান্স 25 ইন্টু 2.5, বিয়োগ করে দিলেও হতো, এটা কেটে দিলে কত হবে, 10, ঠিক আছে,
এখানে কত হবে 1.5 অ্যাম্পিয়ার। অবশ্যই দুটো যোগ করলে 2.5 অ্যাম্পিয়ারই হচ্ছে, মানে প্রথমটার মধ্যে দিয়ে 1.5 অ্যাম্পিয়ার আর এটার মধ্যে দিয়ে 1.5 অ্যাম্পিয়ার, এটার মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, চাইলে এবারে আমি ভোল্টেজও বার করে নিতে পারি। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে 5 ভোল্ট, কারণ 5 গুণিত 1 ভি ইকুয়াল টু কত হয় আইআর হয়। তাহলে এটার মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে 5 ভোল্ট হচ্ছে। কারেন্ট তো একই যাবে, 1 অ্যাম্পিয়ারই কারেন্ট যাচ্ছে, তাহলে এটাতে ভোল্টেজ ড্রপ কত হবে 10 ভোল্ট হবে। আর এটার মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ কত হবে, এটার মধ্যে দিয়ে কারেন্ট তো বার করে ফেলেছি 1.5, 10-এর সঙ্গে 1.5 যোগ করলে কত হয় 15, এই যোগ করলে বলছি, গুণ করলে। ঠিক আছে, 10 ইন্টু 1.5 মানে 15। ঠিক আছে, তাহলে এখানে 15 ভোল্ট কী হচ্ছে ড্রপ হচ্ছে। এইভাবে কি করা যেতে পারে, ডিস্ট্রিবিউশন করা যেতে পারে। ঠিক আছে, আমরা ভোল্টেজটাও সেখান থেকে বার করে ফেলতে পারি। 1 মিনিট। মোটামুটি এরকম ছবিটা দেওয়া আছে। ঠিক আছে, কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, এ বি সি ডি ই এফ, ভ্যালু দেওয়া আছে। এটার হচ্ছে 3 ওহম, এটা 3 ওহম, এটা 6 ওহম, 6 6 3 3, উপরেরগুলো সব 3 করে দেওয়া আছে। এটা হচ্ছে টোটাল দেওয়া আছে। ঠিক আছে, কোশ্চেন কোনো একটা ব্রাঞ্চের সাপেক্ষে, মানে কোনো একটা বাহুর সাপেক্ষে, ঠিক আছে, আমাকে বার করতে বলবে যে সেটা টোটাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, যে কোনো ইচ্ছা বলতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে যেটা বলা আছে, ফাইন্ড দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। ঠিক আছে, এ এবং বি এর সাপেক্ষে এফেক্টিভ রেজিস্ট্যান্স কত হবে। ঠিক আছে, জিনিসটা বুঝতে না পারলে বলবি, ব্যাখ্যা করছি। ঠিক আছে, ছবিটা অনেক বড় আকার হতে পারে, আরও বেশি রেজিস্ট্যান্স থাকতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ যত মানে এই ধরনের যত জটিল রেজিস্ট্যান্স হবে, যেখানে মনে হবে ইম্পসিবল করা, সেগুলো তত সহজভাবে করা যায়। ঠিক আছে, যেমন কি এটার কি করব, যে যে দুটা বাহুর মানে যে বাহুটার সাপেক্ষে হচ্ছে আমাকে রেজিস্ট্যান্সটা বার করতে বলেছে। ঠিক আছে, যে সাইডটার সাপেক্ষে বলেছে সেই সাইডটার অপোজিট সাইডে চলে গেল, মানে এখান দিয়ে আমি কি করব না, এই পাশ থেকে হচ্ছে আমি এটাকে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আগে কি করব, এই এ সি ডি অবভিয়াসলি এখানে যেহেতু ব্রাঞ্চিংটা করা নাই, ঠিক আছে, তার মানে এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে এর ভিতর দিয়ে সেই কারেন্টই যাবে। ঠিক আছে, কারণ ভাব এই পাশ দিয়ে কারেন্টটা ফ্লো করবে। ঠিক আছে, তার মানে এরা কিসে আছে, সিরিজে আছে। এই এসি আর সিডি এরা কিসে আছে, সিরিজে আছে। কি বলছি বোঝা যাচ্ছে? হ্যাঁ, ধর এর সঙ্গে একটা ব্যাটারি এ বির সাপেক্ষে বলেছে, তো তার মানে ব্যাটারিটা নিশ্চয়ই এরকম কোনো একটা সাথে কানেক্ট করা থাকবে, এ আর বি এর সঙ্গে, ইমাজিন করছি। যদি তাই হয় তাহলে এর মধ্যে দিয়ে কী হবে, প্রত্যেকটা ব্রাঞ্চে আলাদা আলাদা করে কারেন্ট যাবে, তাহলে এর মধ্যে দিয়েও একটা কারেন্ট ফ্লো করবে। এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, এখানে তো আর কোনো ব্রাঞ্চিং নেই, তার মানে এই কারেন্টটাই কী হবে, এর ভিতর দিয়ে ফ্লো করবে। এখন যদি একই কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করে, তাহলে বুঝতে হবে এই এসি এবং সিডি কিসে আছে, সিরিজে আছে, এই দুটো। কি বললাম বোঝা গেছে? ওকে, তাই এসি ও সিডি যদি থাকে, তার মানে এই দুটো মিলে কত হবে, এই দুটো মিলে কত হয়ে যাবে না 6 ওহম হয়ে যাবে। দুটো সিরিজে থাকলে 6 ওহম। আমি আর এক্সট্রা ছবি করছি না, যদি বোঝা না যায় তাহলে আবার ভেঙে ভেঙে করবো। ঠিক আছে, এই দুটো মিলে 6 ওহম হয়ে গেল। এটার সঙ্গে এই 6 ওহমটা কিসে আছে, প্যারালালি কানেক্ট আছে। কেন কি না, এই পয়েন্টটা যদি দেখি তাহলে এই পাশে একটা ব্রাঞ্চিং হচ্ছে, এ পাশে একটা ব্রাঞ্চিং হচ্ছে, যেখানে ব্রাঞ্চিং হচ্ছে সেখানে অবশ্যই কী হচ্ছে, একটা প্যারালাল কম্বিনেশন ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, তার মানে এই 6-এর সঙ্গে এই 6টা কিসে থাকবে, প্যারালালে থাকবে। ঠিক আছে, আর আমরা জানি যদি সেম রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্ট থাকে, তাহলে সিম্পল কী করব, যে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে যতগুলো রেজিস্ট্যান্স আছে সেটা দিয়ে ভাগ করে দেবো, মানে 2 দিয়ে ভাগ করে দেবো। এই দুটো মিলে একটা রেজিস্ট্যান্স ভাববো,
এটা আর একটা রেজিস্ট্যান্স, এবং এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সটা কিসে আছে না প্যারালালি কানেক্ট আছে। জাস্ট ইমাজিন কর এই দুটার সাপেক্ষে, এই দুটা পোর্শনটের সাপেক্ষে যদি আমি ভাবি, তাহলে এরা কিসে আছে, প্যারালালি কানেক্ট আছে। প্যারালালি কানেক্ট থাকলে কত হয়ে যাবে, এটা 3 ওহম হয়ে যাবে। তার মানে এই জিনিসটাই, এই যে কি বলবো সিঙ্কোনাইজটা আছে, ঠিক আছে, এটাই কি হচ্ছে না সাইকেলটা বারবার রিপিট করতে থাকবে। তাহলে 3 ওহমে এত দূর চলে এলাম, এডি অবধি চলে এলাম 3 ওহম, আবার 3 আর 3 কত হবে, যোগ করলে 6 হবে, 6-এর সঙ্গে 6 প্যারালাল গেলে কত হবে, আবার 3 হবে, 3-এর সঙ্গে 3 কি হবে, আবার যোগ করলে 6 হবে, 6 আর 6 প্যারালাল করলে কত হবে, আবার 3 হবে, এবং লাস্ট পোর্শনে এসেও কি দাঁড়িয়ে থাকবে, এখানে এসে সেটা 3ই দাঁড়িয়ে আছে। ঠিক আছে, বোঝা গেল না, তাই তো? বুঝতে পেরেছিস? ওকে, তাহলে এখানে কত হলো না, দাঁড়ালো এটা হচ্ছে 3 3 6, 6 আর 6 এটা 3, 3 3 6, আর 6 আর 6 আবার 3, তাহলে লাস্টে এসে দাঁড়িয়ে রইল এখানে একটা 3 দাঁড়িয়ে রইল, এপাশে আর একটা 3 আগে থেকে আছে, ঠিক আছে, আর নিচে কি আছে, আর একটা 6 আছে, এটা না করলেও চলতো, যাই হোক। তাহলে এই 3 মিলে কি হবে, এই দুটো 3 মিলে আবার কত হবে, 6, 6-এর সঙ্গে 6 প্যারালালে গেলে আবার 3, তাহলে আলটিমেটলি সার্কিটটাই দাঁড়িয়ে থাকবে, একটা 3 ওহম দাঁড়িয়ে থাকবে, আর ভোল্টেজটা দাঁড়িয়ে থাকবে, মানে ব্যাটারিটা দাঁড়িয়ে থাকবে, ব্যাটারিটা 3 ভোল্ট, এটা 3 ওহম। ঠিক আছে, তো 3 ভোল্ট 3 ওহম কারেন্ট, বুঝতেই পারছি কত হওয়া উচিত, 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, আমি তো ভোল্টেজ তো বার করিনি, সরি একটু ভুলে গেছে, এটা 6 ছিল না, আমাকে টোটাল রেজিস্ট্যান্স বার করতে বলেছে, আমার তো এখানে ব্যাটারি দেওয়া ছিল না। ঠিক আছে, তাহলে এটা 3 আর 3 কত হয়েছিল, 6 হয়েছিল। ঠিক আছে, আর নিচের রেজিস্ট্যান্সটা 3 ওহম দেওয়া ছিল, তাহলে এই 3 আর 3 6, এটা 3 ওহম দেওয়া ছিল, তাহলে এখানে কত হচ্ছে, 3 3 6, লাস্টে একটু চেঞ্জ হবে, এটা 6 ওহম, আর আরেকটা নিচে কত আছে, 3 ওহম, তাহলে এরা কি আছে, প্যারালালি কানেক্ট আছে, এটা 6 ওহম আছে, আর নিচে একটা 3 ওহম কানেক্ট আছে। 6 ওহম 3 ওহম যদি প্যারালালি কানেক্ট থাকে কত হবে, আর ইকুইভ্যালেন্ট দাঁড়াবে 6 গুণিত 3 বাই 6 প্লাস 3, মানে 6 3 18 বাই 9, মানে 2 ওহম। ঠিক আছে, তাহলে এটা কত দাঁড়িয়ে যাচ্ছে, 2 ওহম দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করে না। ঠিক আছে, ওকে, বুঝে গেছি। আচ্ছা, এবার একটু কমপ্লিকেটেড সার্কিটের দিকে যাও, কেমন মানে সেটা কি করে ইয়ে করতে হয়। বইয়েরই প্রথম কোশ্চেনটা নিচ্ছি, সাপোজ ধর এরকম আছে, এরকম একটা আছে, এই প্রান্ত থেকে একটা ব্যাটারি কানেক্ট আছে, এই প্রান্ত থেকে একটা ব্যাটারি কানেক্ট আছে, 5 বোধহয় দিয়ে আছে, 10 ভোল্ট দিয়ে আছে। প্রত্যেকটা রেজিস্ট্যান্স লিখে দেবো, মাঝেরগুলো সব 10 আছে, উপর নিচে 5 আছে, মানে 5 5 এগুলো কত আছে, 10 করে আছে, যদি তাই হয়। ঠিক আছে, এ ধরনের সার্কিট। ঠিক আছে, যদি না করি, প্রথমে কি করব, যদি বোঝা না যায় যে কি করে হবে, কোনটার সাথে কি প্যারালালে যাচ্ছে, কার সঙ্গে কি সিরিজে আছে, যদি এক্ষেত্রে বোঝা না যায়, সেক্ষেত্রে কি করব, আগে ভোল্টেজ ডিভিশন করে নেব। ঠিক আছে, একটা দিককে ধরে নেব, যা ভোল্টেজ আছে একটা দিককে ধরে নেব 10, যদি 10 নাও দেওয়া থাকে আমি ইমাজিন করে নেব একটা ব্যাটারি আছে। ঠিক আছে, যদি না দেওয়া থাকে, আর একটা দিকে আমি 0 ধরে নিচ্ছি। আচ্ছা, একবার ধরে নেওয়ার পর যতদূর ওয়্যার কানেক্ট আছে বিনা রেজিস্ট্যান্সে, যতদূর ওয়্যার কানেক্ট থাকবে বিনা রেজিস্ট্যান্সে, ততদূর আমি কত হয়ে যাবে, তত ভোল্টেজই হবে, কারণ এখানে রেজিস্ট্যান্স নেই, মানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, এখানের ভোল্টেজ যা হবে এখানের ভোল্টেজও কী হবে, সেম হবে। ঠিক আছে, তাই এই জায়গাটাও কত লিখে দিচ্ছি, 10 ভোল্ট লিখে দিচ্ছি, এখানেও তার মানে কত হবে, 10 ভোল্ট হবে, কারণ রেজিস্ট্যান্স নেই, তার মানে ভোল্টেজ ড্রপ হবে না,
মানে এখান থেকে যখন ফ্লো করবে এত দূর অবধি তো কোনো রেজিস্ট্যান্স নেই, এরপরে রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। তার মানে এখানে যদি 0 হয় তাহলে এখানটাও কত 0 হয়ে যাবে, এখানেও কত হয়ে যাবে 0 হয়ে যাবে। এত দূর বোঝা গেছে? আর একটা হচ্ছে কি বলে জয়নিং আছে, আর একটি মাত্র জয়নিং আছে, সেটা মাঝখানেরটা একটা যা ইচ্ছা ধরে নিলাম এই পয়েন্টটা আছে এক্স, জানা নেই তাই ধরে নিলাম, ইমাজিন করে নিলাম ওখানে একটা পয়েন্ট আছে যেখানে ভোল্টেজ হচ্ছে এক্স। যদি হয় তাহলে এখানে তিনখানা ভোল্টেজ হলো 10 x 0, ঠিক আছে। তিনটা পয়েন্টকে আগে লিখে দিই, এটা ধরে নিচ্ছি আমার 10 পয়েন্ট, এটা হচ্ছে আমার এক্স পয়েন্ট, এটা হচ্ছে আমার 0 পয়েন্ট। আস্তে আস্তে ভোল্টেজ কমবে অবশ্যই, ঠিক আছে। এবারে প্রত্যেকটা রেজিস্ট্যান্স কার কার মাঝে আছে, কোন কোন পয়েন্টের মাঝে আছে সেই অনুযায়ী আঁকতে থাকবো, ঠিক আছে। প্রথমে এই 10টা দেখি, এই 10টা কত কার কার আছে, 10 আর এক্সের মাঝে আছে, এটাকে 10 ধরেছি, তাহলে 10 আর এক্সের মাঝে একটা রেজিস্ট্যান্স করে দেবো, ঠিক আছে। নেক্সট কি আছে, এই রেজিস্ট্যান্সটাও 10 আর এক্সের মাঝে আছে, আমি আর একটা রেজিস্ট্যান্স করে দিলাম 10 আর এক্সের মাঝে। এই রেজিস্ট্যান্সটা কার মাঝে আছে, এক্স আর 0-র মাঝে আছে, তাহলে এখান থেকে একটা এক্স আর 0-র মাঝে রেজিস্ট্যান্স করে দিলাম। এই রেজিস্ট্যান্সটাও এক্স আর 0-র মাঝে আছে, তাহলে এখানটাও এক্স আর 0-র মাঝে করে দিলাম। এই রেজিস্ট্যান্সটা কার কার আছে, 10 আর 0-র মাঝে আছে, এটা কার কার 10 আর 0-র মাঝে আছে, এটাকে 10 ধরেছি, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স দেবো, আর একদম লাস্টের পয়েন্টটা হচ্ছে আমার 0, আর এটাও 10 আর 0-র মাঝে আছে, মানে জাস্ট এরকম। ব্যাস, সার্কিট সিম্পলিফাই হয়ে গেছে, এবার খুব সহজে করা যাবে, ঠিক আছে। এগুলো কত ছিল, এক সেকেন্ড, এগুলো 10 করেছিল, আর এটা 5 করেছিল, মুখে মুখেই হয়ে যাবে এবার ক্যালকুলেশন, ঠিক আছে। 10 আর 10 প্যারালালে থাকলে কত হবে, বল এটা, 10 আর 10 প্যারালালে থাকলে কত হবে, 5 হবে অবভিয়াসলি, 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তার মানে এইটা কত দাঁড়িয়ে গেল 5 ওহম, তার সঙ্গে এটা নিশ্চয়ই আবার 5 হবে, তার মানে আবার 5 ওহম, কিন্তু এই দুটা কিসে আছে, সিরিজে আছে, তার মানে এই দুটা মিলে কত হয়ে যাবে 10 ওহম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মাঝে 10 ওহম, উপর নিচে 5 ওহম, প্যারালালি কানেক্ট আছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান কত দাঁড়াবে, 1/5 প্লাস 1/5 প্লাস 1/10, সরি 1/r ইকুইভ্যালেন্ট সমান এটা দাঁড়াবে। এবারে এটা ক্যালকুলেশন করে বার করব কত হবে, ঠিক আছে। সিম্পল, 10 2 প্লাস 2 প্লাস 1, 5-এর 10 মানে 1-এর 2, বা আর ইকুইভ্যালেন্ট, তাহলে এখান থেকে কত বেরাবে 2 ওহম বেরিয়ে গেল, আর ইকুইভ্যালেন্ট বেরিয়ে গেল, কারেন্ট বার করে ফেলতে পারবো। টোটাল কারেন্ট আই সমান কত হবে, ভি বাই আর ইকুইভ্যালেন্ট, ভি সমান কত 10 ভোল্ট, আর ইকুইভ্যালেন্ট কত 2 ওহম, মানে 5 অ্যাম্পিয়ার, টোটাল কারেন্ট 5 অ্যাম্পিয়ার। এবারে যদি ব্রাঞ্চে প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্ট বার করতে বলে সেখানে আমাকে অন্যভাবে করতে হবে, ঠিক আছে। এখন বলেন, ঠিক আছে, আমি তাই আর বলছি নি, ঠিক আছে, কোশ্চেন পেলে ওরকম বলবো, ওকে। আচ্ছা, এখানে একটা মেথড বলি, ঠিক আছে, মেবি বইয়ে হয়তো একটু পরের দিকে আসে। ধর এখানে একটা পয়েন্ট আছে, এ পয়েন্ট, এখানে একটা ইয়ে আছে, এটা একটা রেজিস্ট্যান্স আছে, সামথিং এনিথিং, আমি 2 ওহম ধরে নিচ্ছি আপাতত সুবিধার জন্য। এখানে একটা ব্যাটারি আছে, ঠিক আছে, একটা ব্যাটারি, আরেকটা ব্যাটারি কানেক্ট করে দিই, এখানে একটা আরেকটা রেজিস্ট্যান্স আছে সাপোজ 5 ওহম, এখানে আরেকটা ব্যাটারি কানেক্ট করে দিচ্ছি একদম বোঝাবার জন্য, ঠিক আছে। এটা এই পয়েন্টটাকে আমি বি ধরে নিলাম, আলাদা আলাদা ভোল্টেজ ধরে নিচ্ছি, এটা 2 ভোল্টের, এটা হচ্ছে 4 ভোল্টের সাপোজ। এর মধ্যে দিয়ে কারেন্ট যে ফ্লো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই ব্রাঞ্চে এইখানেরটা আর এখানে কি আলাদা আলাদা কারেন্ট ফ্লো হবে না একই কারেন্ট ফ্লো হবে, কি মনে হচ্ছে? না, এখানে ব্রাঞ্চিং হয়নি, ঠিক আছে, আমার জাস্ট পাইপ লাইনের মতো ভাব, পাইপ লাইনে বাধা বেড়েছে কমেছে, ঠিক আছে, হয়তো মোটর একটা এক্সট্রা বসিয়ে দিয়েছি, ঠিক আছে, উল্টা দিকে একটা মোটর বসিয়েছি, অনেক কিছু হতে পারে, কিন্তু জলের পরিমাণের চেঞ্জ হওয়া সম্ভব না, কারণ লাইন একটাই আছে, স্পিড স্লো বেশি হতে পারে, ঠিক আছে। তার মানে
এখানেও যা কারেন্ট ফ্লো হবে এখানেও তাই কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। আমি ধরে নিলাম এখান দিয়ে টোটাল কারেন্ট যেটা ফ্লো হচ্ছে গোটা তারটার মধ্যে দিয়ে সেটা 1 অ্যাম্পিয়ার হচ্ছে, যতক্ষণ না ব্রাঞ্চিং হবে কারেন্টের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। আমাকে এখানে যদি কোশ্চেনটা করে যে ভিএ মাইনাস ভিবি সমান কত, এটা বার করব কি করে, এটা হচ্ছে আমি পদ্ধতি বলবো, ঠিক আছে। এই পদ্ধতিটা আমি বিভিন্ন সার্কিটে কাজে লাগাবো, ঠিক আছে। এটা খুব ইউজফুল সার্কিট। আমরা দুটা জিনিস জানবো, এক তো এই একটা মেথড হলো, এটা এই মেথডটাকে কাজে লাগিয়ে অনেক সার্কিট সলভ হবে। আরেকটা পরে পড়বো কিরচফস ল, কিরচফস ভোল্টেজ ল, কিরচফস কারেন্ট ল, ঠিক আছে, ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু প্রবলেমটা হচ্ছে কিরচফস ভোল্টেজ ল, কিরচফস কারেন্ট ল প্রবাবলি বহু সহজ মানে কী বলে সাধারণ অঙ্ককে অনেক বেশি বড় করে দিতে পারে, ঠিক আছে। তো প্রথমে আমরা ওই জিনিসটা অ্যাপ্লাই না করারই চেষ্টা করব, প্রথমে সাধারণ মেথড অ্যাপ্লাই করব, যদি ভাবি যে এটা হলো, যদি না হয় তখন কিরচফস ল অ্যাপ্লাই করতে হবে। তবে বোর্ড এক্সামে অনেক সময় লিখে দেয় যে কিরচফস ল অ্যাপ্লাই করেই অঙ্ক করতে হবে, সেক্ষেত্রে করতেই হবে, তখন কিছু করার নেই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এক্ষেত্রে আমি বলছি ভোল্টেজটা কী করে বার করব। ধরে নিচ্ছি এখানে ভোল্টেজ হচ্ছে ভিএ, এখান থেকে ভোল্টেজ হচ্ছে ভিবি। আমি যাব ধর এই পাশ থেকে এই পাশে, বাঁ দিক থেকে ডান দিকের দিকে যাব, ঠিক আছে। আচ্ছা এখানে ভোল্টেজ ভিএ আগে লিখে দেবো, ভিএ, ঠিক আছে। এবারে দেখ, যদি কারেন্টের ডাইরেকশন আর আমার এই যাত্রার ডাইরেকশন, মানে আমি যেদিক থেকে যেদিকে যাচ্ছি, এ থেকে বি এর দিকে যেহেতু যাচ্ছি, এটা ডাইরেকশন এ থেকে বি এর দিকে হবে, মানে ডান দিকে, এবং কারেন্টের ডাইরেকশনে এখানে কি করেছি, ডান দিকেই করেছি। যদি তাই হয়, ঠিক আছে, তার মানে আমাকে ধরে নিতে হবে ভোল্টেজ ড্রপ হচ্ছে, মানে মাইনাস ভোল্টেজ ড্রপ ধরবো। আর একবার বলছি, যদি কারেন্টের দিকে, এখানে কারেন্ট এই রেজিস্ট্যান্সটাই কি হয়েছে, কারেন্ট এই দিকে যাচ্ছে, আমিও যাচ্ছি এই দিকে, তাহলে কি ধরে নেব, এই রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ হয়েছে। কোশ্চেন আসতে পারে কেন ভোল্টেজ ড্রপই ধরবো, বেশিও তো ধরতে পারতাম, কারণ রেজিস্ট্যান্স হোক বা যাই হোক, কারেন্ট সবসময় কোন দিক থেকে যায়, যেখানে ভোল্টেজ বেশি হয়, এটা ধরলাম V1, এটা হচ্ছে V2, সবসময় বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে কারেন্ট ফ্লো হয়। তার জন্য আমি ধরে নিচ্ছি নিশ্চয়ই এপাশে ভোল্টেজ বেশি হবে, এপাশে ভোল্টেজ কম হবে, তাই এখানে যে ভোল্টেজটা হবে সেটা ভোল্টেজ নিশ্চয়ই ড্রপ হবে, ঠিক আছে। তাই এখানে লিখব কি করে, V ইকুয়াল টু IR জানি, তাহলে 2 গুণিত 1, এতটা ভোল্টেজ ড্রপ হয়েছে, 2 ইন্টু 1 ভোল্টেজ ড্রপ হয়েছে, মানে 2 ভোল্ট ভোল্টেজ ড্রপ হয়েছে। আচ্ছা নেক্সট হচ্ছে একটা সেল চলে এসছে, সেলের ক্ষেত্রে কীরকম ধরবো, সেলের ক্ষেত্রে ধরবো যদি পজিটিভ প্রান্তটা আগে থাকে, নেগেটিভ প্রান্তটা পরে থাকে যাত্রার সময়, তার মানে এখানে ধরবো ভোল্টেজ ড্রপ হচ্ছে, এগেন আগে পজিটিভ আছে, তারপর গেলাম দেখলাম নেগেটিভ আসছে, তার মানে এখানে কি হচ্ছে, এখানেও ভোল্টেজ ড্রপ হচ্ছে, মানে এটাও কত হবে, -2 ভোল্ট হবে। আবার একটা রেজিস্ট্যান্স চলে এসছে, কারেন্টের ডাইরেকশন আর আমার ডাইরেকশন একই দিকে, তার মানে এখানে আবার নেগেটিভ হবে, 5 গুণিত কারেন্ট যাচ্ছে 1 করে, ঠিক আছে। এক্ষেত্রে ব্যাটারিটা কে আছে না উল্টো দিকে আছে, এখানে আগে নেগেটিভ তারপর পজিটিভ আছে, মানে এখানে কি হবে, ভোল্টেজ গেইন হবে, মানে +4 ভোল্ট ইকুয়াল টু কত হবে, লাস্ট পয়েন্টের ভোল্টেজ ভিবি, মানে যতগুলো যোগ বিয়োগ যা করে এলো সেটা সমানই কি হবে, একদম শেষ পয়েন্টের ভোল্টেজ। এখান থেকে স্টার্ট করেছিলাম, ভোল্টেজ কখনো অ্যাড হয়েছে কখনো বিয়োগ হয়েছে, সব কিছু করে আলটিমেটলি সেটা কার সঙ্গে সমান হওয়া উচিত, ভিবির সঙ্গে সমান হওয়া উচিত। তার মানে ভিএ মাইনাস ভিবি সমান কত হবে, ভিবিটাকে এপাশে নিয়ে চলে যাবে, সব ডান দিকে নিয়ে চলে যাবো, এটা 2 + 2 + 5 -4 কত হবে, তাহলে 2 + 2 + 1 মানে 5 ভোল্ট হয়ে যাবে এখানে। তাহলে ভিএ মাইনাস ভিবি, এই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত হচ্ছে, 5 ভোল্ট হচ্ছে। মেথডটা বোঝা গেছে? আমি যেদিকে ডাইরেকশনটা নিচ্ছি সেই অনুযায়ী করব, যদি ডাইরেকশনের দিকে আমি যেদিকে যাত্রা করছি, ঠিক আছে, মানে তুই যেমন ধরবি, আমি উল্টা দিক থেকেও শুরু করতে পারতাম, সেটা ম্যাটার না, আমি এদিক থেকে শুরু করেছি, এদিক থেকে মানে ডান দিকে যাচ্ছি, কারেন্টের ডাইরেকশন যদি সেম দিকে হয় তাহলে নেগেটিভ নেব, কারেন্টের ডাইরেকশন যদি অপোজিট হয় তাহলে পজিটিভ নেব। একইভাবে ডাইরেকশানে যদি কোনো সেল পড়ে, সেল যদি পজিটিভ টু নেগেটিভ যায় তাহলে নেগেটিভ নেব, নেগেটিভ ভোল্টেজ, যদি নেগেটিভ টু পজিটিভ ভোল্টেজ যায় তাহলে পজিটিভ নেব ভোল্টেজটাকে, বুঝা গেছে? ওকে, এটা অ্যাপ্লাই করে আমি একটা প্রবলেম করব, ঠিক আছে। আচ্ছা অনেক সময় ডাইরেক্ট এরকমই কোশ্চেন দিয়ে দেয়, অনেক সময় শর্ট কোশ্চেনে, ঠিক আছে, বোর্ড লেভেলে এরকম দিয়ে দেয়, ঠিক আছে। আর
এটা তো অবশ্যই অ্যাপ্লিকেশনের জন্য আমি বললাম, ঠিক আছে। ধর এরকম একটা সার্কিট আছে, জাস্ট এরকম একটা সার্কিট আছে, এটা 2 ওহম, এটা 10 ভোল্ট দেওয়া আছে, এটা 20 ভোল্ট দেওয়া আছে, আর এটা হচ্ছে 5 ওহম দেওয়া আছে সাপোজ। ওকে, নামকরণ করে দিই, এ বি সি ডি। কোশ্চেন করলো কারেন্ট থ্রু এডি, এই কারেন্ট থ্রু এডি নয়, বিডি জিজ্ঞেস করলো। তার কারেন্ট থ্রু বিডি, বিডির মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, ওকে, এটা বার করতে হবে। ওকে, পরের দিকে কিরচপস ল শিখবো, কিরচপস ল দিয়ে এটা এই অঙ্কটা করা যায় অবশ্যই, ঠিক আছে। বাট এখানে আমরা এখন অবধি যা জেনেছি সেটা অ্যাপ্লিকেশন করে করবো, ঠিক আছে। ওকে, দেখা যাক, দুদিক থেকে দেখবো, ঠিক আছে। আগে দেখবো যে আগে ভোল্টেজগুলোকে আমি কি করবো, ভাগ করে দেবো যতদূর তার আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে 20 ভোল্ট মানে এই উপরে 20 ভোল্ট ধরে নেব, আর যে দিকটা নেগেটিভ আছে আমি সেদিকটা কত ধরে নিচ্ছি, 0 ধরে নিচ্ছি। সাপোজ ধরতে পারিস, ঠিক আছে, একটা সেল 20 ভোল্ট থাকার মানে হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স 20, সেটা +20 জিরোও হতে পারে, বা +10 -10 আকারেও থাকতে পারে, বা অন্যভাবেও থাকতে পারে, কিন্তু ভোল্টেজ ডিফারেন্স তাদের মধ্যে দেখা যাচ্ছে। ওকে, তাহলে যে প্রান্তটা হচ্ছে নেগেটিভ আছে সেটাকে 0 ধরে নিলাম, পজিটিভটাকে 20 ধরে নিলাম। এটা পদ্ধতি, ধরে নেওয়ার পদ্ধতি, ঠিক আছে। এরকম, এর মানে এই নয় যে এখানে 0ই হতে হবে, এখানে 20 হতে হবে, ঠিক আছে। জাস্ট ডিফারেন্সটা ধরে নিলাম, ঠিক আছে। এইটা যদি 0 হয়, এই প্রান্তটাকে যদি 0 আমি ভেবে নিই, 0 ভোল্টেজ, তাহলে এখানে কি আছে, একটা তার কানেক্ট আছে, এখানে তো কোনো ভোল্টেজ ড্রপ হওয়ার কারণ নেই, ঠিক আছে। তার মানে এখানেও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ডাইরেক্ট তার কানেক্ট করে দিয়েছি। বোঝা গেল? যেহেতু তার কানেক্ট আছে, ঠিক আছে, তাই ভোল্টেজ, তাহলে এখানে 0, এই পয়েন্টে কত, ভোল্টেজ 20, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্টটা আমি বার করে ফেলতে পারবো। সিমিলারলি, ঠিক আছে, সিমিলারলি এর মধ্যে দিয়েও কারেন্টটা আমি বার করে ফেলতে পারবো। কিভাবে, এবার দেখা যাক একটু। আচ্ছা, এখানে আগে ভোল্টেজগুলো দেখা দরকার। এখানে কত আছে, 0 ভোল্ট আছে, ঠিক আছে। এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারি মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, মানে ভোল্টেজ গেইন হবে না ড্রপ হবে। আমি যদি এই দিক থেকে এদিকে যাই, 0 থেকে ভোল্টেজ গেইন হবে, কারণ আগে নেগেটিভ তারপর পজিটিভ আছে, তার মানে এই পয়েন্টে কত হবে, 10 ভোল্ট হওয়া উচিত, আর আলটিমেটলি এই পয়েন্টেও কত হবে, 10 ভোল্ট হওয়া উচিত। এখানে তোর কোশ্চেনটা এরকম দেখে মনে হতে পারে এটা তো বোঝাই যাচ্ছিল 10 ভোল্ট, কিন্তু পরের দিকে এই জিনিসটা কাজে লাগবে, ঠিক আছে। যে এরকম ভাবে আমি বাড়া কমাটা করছি, ঠিক আছে, 0 থেকে 10 ভোল্ট গেইন হলো, তাই এখানে কত এলো, 10 ভোল্ট এলো, ঠিক আছে। সিমিলারলি এখানে 0 আছে, 0 থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস গেছে, এখানে 20 ভোল্ট এসছে, ঠিক আছে। এটা অলরেডি আমি করে দিয়েছি, এটা 20 ভোল্ট, এটা 20 থেকে 0, আর এটা কত হচ্ছে, 10 থেকে 0, তার মানে এক্ষেত্রে কারেন্টটা এই দিকে যাবে, আর এক্ষেত্রে কারেন্টটা এই দিকে যাবে, ঠিক আছে। তাহলে এটার মধ্যে কারেন্ট কত হবে, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, এটাকে আমি I1 ধরে নিচ্ছি, এটাকে I2 ধরে নিচ্ছি। I1 সমান হবে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, ও সরি, হ্যাঁ ঠিক আছে, 20 ভাজিত তার রেজিস্ট্যান্স 5, 20 -0/5 হতো, এখানে তো জিরোর কোনো ভ্যালু নেই, তাই 20/5 করে দিলাম। I2 সমান কত হবে, সেম, এক্ষেত্রে 10 আছে, তার মানে 10 ভাজিত 2, এক্ষেত্রে 4 অ্যাম্পিয়ার, এক্ষেত্রে 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা, রুল একটা মনে রাখবো, ঠিক আছে। তাহলে এইখান থেকে I1 কানেক্ট, I2 গেছে, ঠিক আছে, I2 টা কোন দিকে ফ্লো করবে, এই দিকে ফ্লো করবে, এখান দিয়ে ঘুরে এইদিকে ফ্লো করবে। একটা জিনিস শুধু মনে রাখবো, এখান দিয়ে কারেন্ট যতটা বেরিয়েছে ততটাই যেন এপাশে ঢুকে, ঠিক আছে। এইটা একটা রুল মনে রাখবো, এরকম নয় যে ব্রাঞ্চিং হতে হতে পালিয়ে যাবে, ঠিক আছে। এখানে I2 কে ঢুকতেও হবে, ঠিক আছে। যেহেতু এখান দিয়ে I2 কারেন্ট বেরিয়েছে, এই ব্যাটারিতে যেন শেষও হয় I2 কারেন্ট দিয়ে, ঠিক আছে। তাহলে এখান দিয়ে I2 কারেন্ট বেরিয়েছে, এটার মধ্যে দিয়ে I2 কারেন্ট যাচ্ছে,
এই আই ওয়ানটাকে আমি এপাশ দিয়ে ঘুরিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে আই ওয়ান কারেন্ট যাচ্ছে, জাস্ট অপোজিট আছে, তার মানে কারেন্ট দুটা কি হবে, বিয়োগ হবে। এখানে আই টু আই ওয়ান এর থেকে বড়, তার মানে নেট কারেন্টটা এইদিকেই থাকবে, ঠিক আছে, যেটা আই ধরে নিচ্ছি। আই সমান তাহলে কত হবে, অ্যাকচুয়ালি আই টু মাইনাস আই ওয়ান, ঠিক আছে। কত হবে, 5 - 4 সমান 1 অ্যাম্পিয়ার। ডাইরেকশন লিখবো কোন দিকে হবে, ডিও ডাইরেকশনে, ঠিক আছে। ডিও দিকে কি হবে, কারেন্টটা ফ্লো হবে ডি থেকে ও এর দিকে, এবং কারেন্টের পরিমাণ কত হবে, 1 অ্যাম্পিয়ার হবে। বোঝা গেছে? আই ওয়ান এর ডাইরেকশনটা বি থেকে ডি, এক্স্যাক্টলি। জাস্ট ভাবনা, এখান দিয়ে কারেন্টটা গেছে আই ওয়ান, ঠিক আছে, এই কারেন্টটা ঢুকছে, এই পাশ দিয়ে ঘুরে তারপর আই ওয়ানটা এখানে শেষ হবে, তার মানে নিশ্চয়ই এর মধ্যে দিয়ে কারেন্টটা যেতে হবে। একইভাবে এর মধ্যে দিয়ে কারেন্টটা আই টু গিয়ে এপাশে এসে শেষ হচ্ছে, ঠিক আছে, এইভাবে করছি। আচ্ছা, ডাইরেকশনটা ডিবি হবে, অ্যাকচুয়ালি ও লিখে দিচ্ছি, ডিবি হবে। দেখো, এবারে এর উপরে বেসিক্যালি যত সার্কিট আছে, সার্কিটকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। যত প্র্যাকটিস করবি তত বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে, নাহলে ক্লিয়ার হবে না, ঠিক আছে। তোর বইয়ে প্রচুর টাইপের দেখবি কম্বিনেশন দেওয়া আছে, ঠিক আছে, ভ্যারিয়াস টাইপ অফ কম্বিনেশন, ঠিক আছে। কিছু ক্যাপাসিটারে কম্বিনেশন ওই টাইপের করেছিস, সেই ক্যাপাসিটারের কম্বিনেশন গুলোও কাজে লাগবে, এরকম না যে কাজে লাগবে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। যেমন একটা ক্যাপাসিটারে করেছিল আই থিঙ্ক, ঠিক আছে, সিম্পল একটা কম্বিনেশন। ধর এরকম একটা রেজিস্ট্যান্স আছে, এরকম একটা 4টা রেজিস্ট্যান্স আছে, এটার সঙ্গে ধর এটা কানেক্ট আছে, আর সাপোজ এটার সঙ্গে এই পাশে আর একটা কানেক্ট আছে, এরকম করে দিলাম। এটা একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট আছে, বা আমাকে সিম্পল জিজ্ঞেস করলো যে প্রত্যেকটা যদি সাপোজ 2 ওহম করে হয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, সিম্পল কোশ্চেন। তো এই ক্ষেত্রে করবো কি করে, কোনো একটা দিক আমি ভি ধরে নেবো, কোনো একটা দিক জিরো ধরে নেবো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আমি বলেছি আগে একটা ইমাজিনারি ব্যাটারি কানেক্ট করে দেবো, ঠিক আছে, মনে মনে একটা ব্যাটারি কানেক্ট করে দেবো, মানে এই প্রান্তটা ভি, এই প্রান্তটা জিরো করে দিলাম, ওকে। এখানে তার মানে ভি হয়ে যাবে, ঠিক আছে, তার কানেক্ট আছে, তার মানে এখানে ভোল্টেজ ড্রপ হবে না, এখানেও ভি হয়ে যাবে। এখানে জিরো আছে কিন্তু মাঝে একটা রেজিস্ট্যান্স চলে এসছে, তার মানে এখানে ভোল্টেজ গেইন বা ড্রপ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এই পয়েন্টটাকে তো আমি জিরো অন্তত লিখতে পারবো না, সামথিং এলস লিখতে হবে। আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটাকে আমি এক্স লিখে দিচ্ছি, যেহেতু অন্য কিছু লিখতে হবে তাই এক্স লিখে দিলাম। তাহলে এই পয়েন্টটা এখানে গিয়ে কত হবে, এখানেও এক্স হয়ে যাবে। তাহলে এখানে টোটাল 3খানা পয়েন্ট হয়েছে, ভি, এক্স অ্যান্ড জিরো, ঠিক আছে। তাহলে ভি, এক্স অ্যান্ড জিরো, ঠিক আছে। এবার কি করবো, প্রত্যেকটা রেজিস্ট্যান্স দেখবো কার কার মধ্যে কানেক্ট আছে, ধর এই দুটা, ঠিক আছে, এখানে রেজিস্ট্যান্সটা কার কার মনের কানেক্ট আছে, এদের মধ্যে কানেক্ট আছে, ভি আর এক্স, ঠিক আছে। তারপর একটা কার সঙ্গে কানেক্ট আছে, এই রেজিস্ট্যান্সটাও ভি আর এক্স এর মধ্যেই কানেক্ট আছে, মানে আর একটা রেজিস্ট্যান্সও কানেক্ট করে দেবো ভি আর এক্স এর মাঝে, ঠিক আছে। তারপরে রেজিস্ট্যান্সটা কার কার কানেক্ট আছে, এটাও ভি আর এক্স এর মাঝে কানেক্ট আছে, ভি আর এক্স এর মধ্যে কানেক্ট আছে, ঠিক আছে। নেক্সটটা কি আছে, লাস্ট রেজিস্ট্যান্সটা এক্স আর জিরোর মাঝে কানেক্ট আছে, জাস্ট এরকম, ঠিক আছে। তার মানে কত হবে, দুই, 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 এটাও দুই বলেছি, ঠিক আছে। এই তিনটা মিলে তাহলে কত হয়ে যাবে, 2 এর 3 ওহম হয়ে যাবে, আর ওয়ান সমান, এটা 2 ওহম অলরেডি বসে আছে, ঠিক আছে। তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান কত হবে, 2 এর 3 প্লাস 2 সমান কত হবে, 3 × 2 = 6, 7, 8, 8-এর 3, 8-এর 3 ওহম হয়ে যাবে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু। বোঝা গেছে?
ওকে। ধর কোনো অঙ্কে ক্যাপাসিটার দিয়ে কোনো অঙ্ক থাকলো, যেখানে ইয়েতে কি বলে ডিসি কারেন্টে, ঠিক আছে, ক্যাপাসিটার দিয়ে অঙ্ক আছে এবং সেখানে বলা আছে কোনো কিছু বলা নেই, অথবা বলা আছে যে সিটা ফুললি চার্জড হয়ে গেছে, ক্যাপাসিটরটা ফুললি চার্জড হয়ে গেছে। ঠিক আছে, আমরা জানি ক্যাপাসিটার চার্জিং যত হতে থাকে তার ভিতরের কারেন্ট কি হয় তত ড্রপ হতে থাকে, এবং ক্যাপাসিটার যদি ফুললি চার্জড হয়ে যায় তার ভিতর দিয়ে কোনো রকম ডিসি কারেন্ট ফ্লো করে না। ঠিক আছে, মনে রাখবো। ঠিক আছে, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো জিরো হয়ে যায়। ঠিক আছে, তাই স্টেডি স্টেটে কি হয়, সি এর মধ্যে ক্যাপাসিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যায় না, এরকম একটা সার্কিট দেওয়া আছে। তো কোশ্চেন দেওয়া আছে, ধর এখানে একটা 3 ওহম দেওয়া আছে, এখানে আর একটা 3 ওহম দেওয়া আছে, সবগুলো 3 ওহম করে, নিচে আর একটা 3 ওহম দেওয়া আছে, তারপর কি দেওয়া আছে, একটা 3 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার দেওয়া আছে, তারপর কি করা আছে, এখানে আর একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানে আর একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। ওকে, ব্যাটারি কানেক্ট করা আছে, কত ভোল্ট বলা আছে, 15 ভোল্ট বলা আছে। আচ্ছা, এগুলো 3 ওহম করে। কি বললাম, যদি ক্যাপাসিটার ফুলি চার্জড হয়ে যায় অথবা কিছু বলা না থাকে, সেক্ষেত্রে আমি ধরে নেব, যদি ব্যাটারি কানেক্ট থাকে অবভিয়াসলি, ঠিক আছে, এসি কারেন্টের ক্ষেত্রে কেস আলাদা হবে, আমি ডিসি কারেন্টের কথা বলছি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এর ভেতর দিয়ে কারেন্ট কত হবে, জিরো হবে, মানে জাস্ট এই ব্রাঞ্চটা কাজই করবে না, কারণ কি এর কারেন্টটাই শূন্য, মানে